প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, সকলকে খিলগাঁও হাই স্কুলের অনলাইন ক্লাস থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। টেকনিক্যাল ত্রুটির কারণে ক্লাসটা কিছুক্ষণ আগে একটি বিঘ্ন ঘটায়, দুঃখিত। আজকে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের তৃতীয় অধ্যায়ের উপরে কিছু টপিকস আছে, তাদের লেখা আছে এখানে। মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, মৌলের ভৌতিক সংকেত এবং পরমাণু কণা, মৌলের পরিচয়, তার বিষয় নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে। তোমরা তাদের বই খাতা নিয়ে বসে পড়ো এবং ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখো, ঠিক আছে? প্রথমেই দেখো লেখা আছে এখানে মৌলিক পদার্থ কি। মৌলিক পদার্থ, মৌলিক মানে মৌল, অর্থাৎ আমি যদি দেখো লিখি এখানে হাইড্রোজেন একটা ইলেকট্রন গ্যাস, অথবা তুমি আমি যদি লিখি এখানে গোল্ড মানে সরানো জিও এলফিন, অর্থাৎ এই তুমি যদি হাইড্রোজেনকে ভেঙে ভেঙে আমরা হাইড্রোজেন গ্যাসই পাবো। গোল্ড মানে স্বর্ণ, এটাকে যদি ভেঙে আমরা কি পাবো? স্বর্ণই পাবো। মানে ভাঙতে ভাঙতে ক্ষুদ্র পরিণত করলে আয়রনকে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ ভাঙলে আমরা লোহাই পাবো। এইরকম আরো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, পরে তো মানে কার্বন, অক্সিজেন, হিলিয়াম, বিভিন্ন ধরনের গ্যাস আছে, সেগুলো যদি আমরা বিশ্লেষণ করি না কেন, ভাঙি না কেন, ওইগুলোই পাবো, পদার্থই পাবো। তাহলে মৌলিক পদার্থ কাকে বলে? যে পদার্থকে বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে বলে মৌলিক পদার্থ। ঠিক আছে, মৌলিক পদার্থ। এখন খেয়াল করো, পরেরটা কি লিখি আমরা? যৌগিক পদার্থ দেখি। আমরা পরেরটা দেখি যৌগিক পদার্থ দেখি। যৌগিক পদার্থ খেয়াল করো, যৌগিক পদার্থ যে পদার্থতে, অর্থাৎ যৌগিক পদার্থকে দেখো আমরা লিখি। আমি যদি এখানে লিখি কার্বন ডাইঅক্সাইড, এখানে লিখলাম পানি, সঙ্গে দিকে লিখলাম আরেকটা লিখলাম ক্যালসিয়াম অক্সাইড, অর্থাৎ এটা চুন বলে। আমরা যে চুনটা খাই এর সঙ্গে একটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। খেয়াল করো তো, এখানে পানিকে বিশ্লেষণ করলে আমরা হাইড্রোজেন পাই, অক্সিজেন পাই। কার্বন ডাইঅক্সাইডকে তুলে কার্বন পাই, অক্সিজেন পাই। এখানে চুনকে বিশ্লেষণ করলে ভাঙলে ক্যালসিয়াম পাবো, অক্সিজেন পাবো। আরেকটা কথা ক্যালসিয়াম কার্বনেট, বেশি চুনা পাবো ক্যালসিয়াম কার্বনেট। এটাকে বিশ্লেষণ করলে ক্যালসিয়াম কার্বন অক্সিজেন। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন মৌল পদার্থ আমরা পেলাম। তাহলে আমরা এখান থেকে কি সংজ্ঞা দিতে পারি? যে পদার্থকে বিশ্লেষণ করলে 2 বা 2 এর অধিক মৌল পাওয়া যায়, তাকে বলবো আমরা যৌগিক পদার্থ। মানে 2 বা 2 এর অধিক সংখ্যক যেখানে মৌল পাওয়া যায় তাকে বলবো আমরা যৌগিক পদার্থ। ঠিক আছে, এরপরে দেখো কি লেখা আছে, আমরা মৌলের প্রতীক নিয়ে আলোচনা করি। মৌলের প্রতীক নিয়ে কোন ইংরেজি বা ল্যাটিন নামে কোন মৌলের, মনে করেন একটা আমরা মৌলে লিখবো, কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের পুরো একটা নামের, অর্থাৎ ইংরেজি বা ল্যাটিনের পুরো নামের সংক্ষিপ্ত রূপটাকেই আমরা এই মৌলের প্রতীক বলি। তো প্রথম হচ্ছে ইংরেজি নামে, মনে করো আমি লিখলাম হাইড্রোজেন, হাইড্রোজেন হাইড্রোজেন। হাইড্রোজেনের প্রতীক কি? প্রথম অক্ষরটা কি? এইচ দ্বারা প্রকাশ করি। আমি যদি লিখি অক্সিজেন, অক্সিজেন, এটা প্রথম অক্ষরটা কি? ও। অর্থাৎ আমি সংজ্ঞা বলছিলাম কোন মৌলের ইংরেজি বা ল্যাটিনের পুরো নামের সংক্ষিপ্ত রূপটাকে আমরা মৌলের প্রতীক বলি। এখন তো আমি এটা লিখতে পারি ক্যালসিয়াম, CaL, ক্যালসিয়াম CiO2. ক্যালসিয়ামের নাম লিখতে গেলে আমরা কি লিখব? Ca লিখতেছি। অর্থাৎ এরকম উচ্চারণের সুবিধার্থে প্রথম আমরা সিটা ক্যাপিটাল লেটারটা লিখতে হয়, তারপর স্মল লেটারটা লিখতে হয়। এভাবে নাইট্রোজেন, কার্বন, পরে বেরিয়াম, বেরিলিয়াম, বিভিন্ন ধরনের
তোমার ক্যাডমিয়াম, ক্রোমিয়াম অর্থাৎ বিভিন্ন মৌলের ইংরেজি নামে এগুলো আমরা প্রথম অক্ষর হিসেবে ব্যবহার করতে পারি। এটা কি বলে আমরা মৌলের প্রতীক। এখন আরেকটি বিষয় আছে, দেখো আরেকটা এখানে লিখি ল্যাটিন নামে যেটা বলছিলাম কোন মৌলের ল্যাটিন নাম মনে করো, আমি যদি লিখি সোডিয়াম, সোডিয়াম, সোডিয়ামের ক্ষেত্রে আমার লেখার কথা ছিল এস, অর্থাৎ তাহলে সোডিয়ামকে আমরা কি দিয়ে লিখি, মানে এর সাথে, অর্থাৎ প্রথম অক্ষর দ্বারা প্রকাশ পায় না, অর্থাৎ এগুলো হচ্ছে ল্যাটিন নাম লিখতে হবে, এটা হচ্ছে ইংরেজি নাম। তো ল্যাটিন নামটা হচ্ছে সোডিয়ামের নেট্রিয়াম, নেট্রিয়াম, PRIUM। এই নেট্রিয়ামের এনে একটা সোডিয়াম। এরকম ধরনের মধ্যে বই আছে অনেক, পটাশিয়াম, পিও দিয়ে লেখার কথা ছিল, পিও পটাশিয়াম, SU পটাশিয়াম, ঠিক আছে, এখানে পি দেওয়ার কথা ছিল, এটা লেখা যাবে না। পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে কেলিয়াম, কেলিয়াম, KLIUM। এই জন্য পটাশিয়ামকে আমরা কে দিয়ে লিখি। গোল্ড, জি দিয়ে লেখা যাবে না, অর্থাৎ এটা ল্যাটিন নাম হচ্ছে এরাম, অর্থাৎ কেউ দিয়ে লিখতে হয়। এরকম আরো আয়রন আছে, পরে মানে ফেরাম দিয়ে লিখতে হয়। অর্থাৎ তাইলে আমরা শিখলাম যে ইংরেজি নামে এক ধরনের আর ল্যাটিন নামে আরেক ধরনের মৌলিক প্রতীক হিসেবে এগুলো আমরা লিখতে পারি, ঠিক আছে। পরে আমরা মৌলিক প্রতীক নিয়ে আলোচনা করি। আচ্ছা দেখো, এরপর আমরা লিখি সংকেত লিখি মৌলের সংকেত। খেয়াল করো, আমি যদি লিখি এটা কি, এটা পানির সঙ্গে তোমরা আগে জানো, সংকেত আমি যদি পানি লিখি অথবা আরেকটা লিখতে পারি কার্বন ডাইঅক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, চুনাপাথর। খেয়াল করো, এখানে পানির সংকেত আমরা লিখতে পারি, এখানে কি আছে, 2 পরমাণু হাইড্রোজেন, 1 পরমাণু অক্সিজেন, অর্থাৎ তাইলে আর কার্বন ডাইঅক্সাইডে যেহেতু কার্বন সি আছে, এখানে 1 আছে, অর্থাৎ 1 পরমাণু কার্বন, 1 পরমাণু কার্বন আর 2 পরমাণু অক্সিজেন। এভাবে আমরা আরো অনেক সংকেতগুলো লিখতে পারি, অ্যামোনিয়াম NH3, অ্যাসিড লিখতে পারি সালফারিক অ্যাসিড H2SO, और नाइट्रिक एसिड लिखते पारी HNO3, হাইড্রোক্লোরিক অ্যাসিড লিখতে পারি। এগুলো সব আমরা সংকেত হিসেবে, এগুলো পরবর্তী অধ্যায়ে আরো পৃষ্ঠ নম্বরে ভালোভাবে আমরা জানবো পরবর্তী অধ্যায়ে, ঠিক আছে। এখন দেখো পরমাণু কণা, এখন আমরা দেখি পরমাণু কণা। দেখো আপনাদের পরমাণু নিউক্লিয়াসে, এটা একটা পরমাণু ধরি, এটা হচ্ছে নিউক্লিয়াস, এখানে কি থাকে, প্রোটন নিউট্রন, এখানে থাকে ইলেকট্রন। এখন দেখো পরমাণু হচ্ছে একটা মৌলের পদ্ধতি মতো, আমরা মৌলের একটা পরমাণুর ভিতরে কি থাকে, প্রোটন আর নিউট্রন, অর্থাৎ 3টা কণিক থাকে। একটা পরমাণুর ভিতরে 3টা কণিক, এটা আমরা আগে জানি, প্রোটন, নিউট্রন এবং কক্ষপথের শেষ কক্ষপথ, অর্থাৎ প্রোটন আর নিউট্রন থেকে, প্রোটন আর নিউট্রনটা থাকে নিউক্লিয়াসের ভিতর, ইলেকট্রনটা থাকে নিউক্লিয়াসের বাইরে, অর্থাৎ সেই কক্ষপথে ঘুরে একটা নির্দিষ্ট কক্ষপথে। যে প্রোটনটা আর নিউট্রনটা 3টা কণিকা থাকে, আমরা দেখে নিই পরমাণু পরমাণু 3টা কণিকা আছে। এখন
অর্থাৎ পরমাণুর ভিতরে স্থায়ী অস্থায়ী স্থায়ী কোনটা দেখো এটা হচ্ছে অস্থায়ী এটা হচ্ছে স্থায়ী অস্থায়ী সে মেসন পজিট্রন নিউট্রিনো antineutron অর্থাৎ এগুলি সব অস্থায়ী কণিকা অর্থাৎ মেসন পজিট্রন নিউট্রন অ্যান্টিনিউট্রিনো আর স্থায়ী কণিকা তিনটা একটা হচ্ছে কি ইলেকট্রন প্রোটন নিউট্রন আমি এভাবে লিখলাম ইলেকট্রন প্রোটন নিউট্রন এখানে খেয়াল করো ইলেকট্রনে স্থায়ী কণিকা হচ্ছে ইলেকট্রন প্রোটন নিউট্রন অস্থায়ী হচ্ছে মেসন পজিট্রন এগুলো হচ্ছে অস্থায়ী এখন স্থায়ী কণিকাতে ইলেকট্রনটা কি ঋণাত্মক অর্থাৎ নেগেটিভ চার্জ আর ইলেকট্রন নেগেটিভ চার্জ এটা চার্জ হচ্ছে 1.60 into 10 to the power minus 19 কুলম্ব তাহলে এটা হচ্ছে নেগেটিভ চার্জ আর প্রোটনটা হচ্ছে এটা হচ্ছে নেগেটিভ ঋণাত্মক প্রোটন হচ্ছে ধনাত্মক অর্থাৎ 1.60 19 কুলম্ব অর্থাৎ এটা হচ্ছে ধনাত্মক আর নিউটনের কোনো চার্জ নেই নিউটনের চার্জ কত শূন্য নিউটনের চার্জ আমরা জানি শূন্য এখন দেখো আমি যদি এদিকে লিখি ইলেকট্রনের একটা ভর আছে নির্দিষ্ট আর একটা খেয়াল করো এই যে ইলেকট্রনটা যে কক্ষপথে ঘুরে ইলেকট্রনের ভর প্রোটনের ভর থেকে প্রায় 838 গুণ ভারী হালকা অর্থাৎ ইলেকট্রনটা প্রোটন থেকে 838 গুণ হালকা ইলেকট্রনটা এটা 1838 গুণ হালকা প্রোটন থেকে ইলেকট্রনটা হালকা এই জন্য সে কক্ষপথে ঘুরে আচ্ছা খেয়াল করো এখন দেখো ইলেকট্রনের ভর কত আমরা ইলেকট্রনের ভর আমরা লিখি 9.11 into 10 to the power minus 24 এত গ্রাম প্রোটনের ভর অর্থাৎ 1.67 into 10 to the power 24 minus 20 আর নিউটনের ভর 1.673 10 to the power minus 24 গ্রাম গ্রাম অর্থাৎ স্থায়ী কণিকা তিনটা ইলেকট্রন প্রোটন নিউট্রন এক এটা যে চার্জ এটা তো ঋণাত্মক ধনাত্মক এটা চার্জ শূন্য এটা ভরে তো এখন দেখুন গ্রামে দেওয়া আছে ভর আমরা ইলেকট্রনের ভর দেওয়া আছে কত 9.11 into 10 to the power minus 24 গ্রাম পরীক্ষা তোমাদেরকে এটা কিলোগ্রামে দেওয়া থাকতে পারে অবজেক্টিভে তখন কি করবে এটাকে 1000 দিয়ে ভাগ করবে কারণ আমরা জানি 1000 গ্রাম সমান কত 1 কিলোগ্রাম অর্থাৎ 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম 1000 দিয়ে এটাকে ভাগ করলে তোমরা কিলোগ্রামে পাবো অর্থাৎ তোমরা কিলোগ্রামে ভাগ করে দিবে কিলোগ্রামে প্রকাশ করার জন্য ঠিক আছে তাহলে আমরা পরমাণু স্থায়ী অস্থায়ী কণিকা সম্পর্কে জানলাম পরমাণুর ভিতরে এগুলা থাকে নিউটনের কোনো চার্জ নেই এবং তাদের ইলেকট্রনের চার্জ ঋণাত্মক প্রোটনের চার্জ ধনাত্মক আর নিউটনের ভরটা প্রোটনের ভর থেকে কিন্তু সামান্য বেশি আর নিউটনটা প্রোটন থেকে প্রায় 1838 গুণ হালকা যেন কক্ষপথে ঘুরতে পারে শিক্ষার্থীরা আজকে আমরা এই পর্যন্তই পরবর্তী ক্লাস আবার দেখা হবে পরবর্তী টপিকস আলোচনা করব সেই পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে এবং ভালোভাবে পড়াশোনা করো বাসা থেকেই যতদিন পর্যন্ত স্কুল না করে এইভাবেই তোমরা পড়াশোনা করতেই হবে কিছু আমাদের কারো কিছু করার নাই কারণ আগে এসে আমাদের আসতে হবে তো সকলকে ধন্যবাদ পরবর্তী ক্লাসে দেখা হবে
घोषित कर दी सर्टिफिकेट